আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ভোজন বিলাস বাই আলাইসা। মাছের গ্রিলের একটা রেসিপি নিয়ে আমার আজকের আয়োজন। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। খুব সহজভাবে আমি চেষ্টা করেছি আপনাদের সামনে উপস্থাপন করতে। ম্যারিনেশনে ব্যবহারকৃত মশলাগুলো সব সময় কিন্তু আমাদের বাসায় থাকে। রেস্টুরেন্ট কিংবা বাইরে থেকে এখন আর দাম দিয়ে না কিনে এনে বাসায় আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন। আমার এই রেসিপি ফলো করলে একদম পারফেক্ট স্বাদটা পাবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে বলে দিচ্ছি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে এরকম আরও অনেক দেশি বিদেশি খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমি এখানে একটা গিল্ড হেড ব্রিম ফিশ নিয়ে নিয়েছি। ইটালিয়ান ভাষায় এটাকে ওরাতা মাছ বলে। এখন মাছটা নিয়ে পেটের অংশটা আমি আগে থেকে পরিষ্কার করে ফেলেছি, তারপরে লেজটা একটু ছোট করে নিচ্ছি। আমি এখানে লেজটা সোজা করে না কেটে একটু লেজের শেপেই কেটে নিয়েছি, জাস্ট একটু ট্রিম করে অর্থাৎ ছোট করে নিয়েছি। এরপর বাড়তি যে আঁশগুলো আছে, চারপাশের যে পাখনাগুলো আছে সেগুলো আমি ফেলে দিব। আমি কিন্তু আঁশটাও ক্লিন করে নিয়েছি খুব ভালো মতো, যেহেতু গ্রিল হবে আঁশটা কিন্তু একদম ভালো মতো পরিষ্কার করে নিতে হবে। আশেপাশের এই পাখনাগুলো আমি কেটে ফেলে দিচ্ছি। এছাড়াও আমি মাছের কানকোর পাশে যে বাড়তি অংশটা আছে সেটাও ফেলে দিলাম এবং মাছের দাঁতের যে অংশটা থাকে সেটাও কিন্তু ফেলে দিয়েছি। এরপর ছুরি দিয়ে একটু দেখতেই পাচ্ছেন এরকম করে দিচ্ছি, তাতে অতিরিক্ত যদি আঁশ লেগে থাকে শরীরে সেটা একটু উঠে যাবে। তারপর এরকম তির্যকভাবে ছুরিটা দিয়ে এরকম করে মাছটাকে কেটে নিচ্ছি। আমি কিন্তু সোজাসুজি দিচ্ছি না, দেখতে পাচ্ছেন এভাবে আড়াআড়িভাবে মাছটা কেটে নিতে হবে। একদম মাছের কাটা পর্যন্তই আমি নিয়ে যাচ্ছি ছুরিটা, তাহলে মশলা খুব ভালো মতো ঢুকবে। দেখতে পাচ্ছেন এভাবে করে কেটে নিতে হবে, সোজাসুজি কাটা যাবে না। মাছটা পরিষ্কার করে নেওয়ার পর খুব ভালো মতো আমি এটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে বাড়তি পানিটা একটা টিস্যু দিয়ে ভালো মতো মুছে নিয়েছি। মাছটা কিন্তু ভালোভাবে শুকনা থাকতে হবে, কোনোভাবে মাছের মধ্যে কোনো পানি থাকা যাবে না। এখন মাছটা ম্যারিনেট করার জন্য আমি একটা ম্যারিনেশন তৈরি করব। সেজন্য একটা পাত্রে 3 টেবিল চামচ পরিমাণ টক দই নিয়ে নিলাম। আরও নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আরও দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ। এখানে লবণটা আপনারা একটু বুঝে দেবেন, কারণ কোনো কোনো খাবারে লবণ একটু বেশি হয়ে গেলে সেটা খাওয়া যায় না। যেমন গ্রিল ফিশ, এছাড়া কাবাব, এই ধরনের আইটেমগুলোতে যদি অনেক বেশি বা কোনো কারণে যদি একটু বেশি লবণ হয়ে যায় সেটা কিন্তু একদমই মুখে দেওয়া যায় না। তার লবণটা আপনারা একটু বুঝে দেবেন, দরকার হলে পরবর্তীতে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তারপর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আমি এখানে ভাজা জিরার গুঁড়া ব্যবহার করেছি। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ার পরিবর্তে আপনারা এখানে কাঁচামরিচ বাটা ব্যবহার করতে পারেন, সেটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। পাপরিকার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি তান্দুরি মশলা। এখন খুব ভালো মতো মশলাগুলোকে মিলিয়ে নিচ্ছি। যেহেতু গুঁড়া মশলা, খুব ভালো মতো মিশিয়ে একটা ভালো মতন একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আর আমি এখানে আরও দিয়ে দিব লেবুর রস 3 টেবিল চামচ। লেবুর রসটা দেওয়ার পরে আমার মশলাটাও কিন্তু মিলিয়ে নিতে একটু সুবিধা হবে। খুব ভালো মতো মিলিয়ে নেওয়া হয়ে গেছে। আরও কিছু মশলা ব্যবহার করব। 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। গরম মশলার গুঁড়া কিভাবে বাসায় তৈরি করবেন তার একটা রেসিপি আমার চ্যানেলে আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়া উপরে আই বাটনে ক্লিক করলেও পেয়ে যাবেন। আমি মশলাটা যখন তৈরি হয়ে গেছে তখন একটু চেখে দেখেছি। চেখে দেখার পর আমার মনে হয়েছে লবণটা একদম পারফেক্ট আছে। আপনারা যখন মশলাটা চেখে দেখবেন মশলাটা একটু লবণাক্ত মনে হবে, তখনই বুঝতে হবে যে মশলাটা কিন্তু প্রিপেয়ার হয়ে গেছে। আপনাদের কাছে যদি মশলাটা লবণাক্ত মনে না হয় তাহলে আরেকটু লবণ দিয়ে নেবেন, কারণ মাছের মধ্যে গেলে মশলাটা অতিরিক্ত লবণটা শুষে নেবে। দেখতে পেরেছেন আমি মুছে নেওয়ার পরেও মাছ থেকে আরেকটু পানি বের হয়েছে, সেটাও আমি টিস্যু দিয়ে খুব ভালো মতো মুছে নিয়েছি। মুছে তারপর আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে খুব ভালো মতো এরকম মাছের যে কাটগুলো আমরা দিয়েছিলাম, কেচে নিয়েছিলাম যে অংশগুলো, সেগুলোর মধ্যে খুব ভালো মতো মশলাটা ঢুকিয়ে দিচ্ছি।
খুব ভালো মতো দিয়ে দিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে দিতে হবে। ম্যারিনেট করে রেখে দিতে হবে সারা রাতের জন্য, কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেট করে রাখার চেষ্টা করবেন। ওভেনটাকে আমি 150 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য প্রিহিট করে রেখেছি। তারপর একটা ওভেনের ট্রের মধ্যে অ্যালুমিনিয়াম পেপার আমি দিয়ে সেটার মধ্যে মাছটাকে দিয়ে সে অতিরিক্ত মশলার মধ্যে কিছু পেঁয়াজ এরকম করে একটু চুবিয়ে সেটা বেক করেছি 10 মিনিট। 10 মিনিট পর বের করে একটু কিছু সিদ্ধ করা আলু এরকম মশলার মধ্যে মাখিয়ে দিয়ে দিলাম, আর অতিরিক্ত যে মশলাটা রয়ে গেছে সেটা মাছের গায়ে ভালো মতো মাখিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি আবারও ওভেনে দিয়ে দিচ্ছি 20 মিনিটের জন্য। ততক্ষণে আলুগুলোও কিন্তু ভালোভাবে গ্রিল হয়ে যাবে। এখানে আরও একটা ব্যাপার বলে দিচ্ছি, আমি সাধারণত মাছটা একটু উপরে ক্রিস্পি হলে সেটা পছন্দ করি। আপনারা যদি সফট মাছ পছন্দ করেন তাহলে মাছটা যখন 20 মিনিট বেক হয়ে যাবে এরপর থেকে আপনারা চেক করতে শুরু করবেন। যখন আপনাদের কাছে মনে হবে আপনাদের মাছটা পারফেক্টভাবে হয়ে গেছে তখন বের করে নেবেন, অর্থাৎ মাছটা 20 মিনিটে কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো এরপর আমি যে 10 মিনিটটা রেখেছি সেটা কিন্তু রেখেছি শুধুমাত্র উপরের স্কিনটা যেন মচমচে হয় সেই জন্য। আর একটা ব্যাপার হচ্ছে, আপনারা যদি মাছটাকে উল্টাতে চান তাহলে অবশ্যই অ্যালুমিনিয়াম পেপারের পরিবর্তে যেটা ওভেন পেপার, যেটা হোয়াইট কালারে পাওয়া যায় সেটা ব্যবহার করবেন, কারণ অ্যালুমিনিয়াম পেপারে দিলে কিন্তু মাছটা আর উল্টানো যায় না, লেগে যায় অ্যালুমিনিয়াম পেপারের মধ্যে। আমি যেহেতু এরকম ক্রিস্পি এবং পোড়া পোড়া ইফেক্টটা পছন্দ করি তাই আমার ওভেনে এটা হতে মোট 30 মিনিট সময় লেগেছে। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমার ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, লাইক এবং শেয়ার করুন যদি ভালো লেগে থাকে। আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমাদের একটা ছোট্ট গ্রুপ আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা চাইলে সেই গ্রুপে অ্যাড হয়ে থাকতে পারেন, আপনাদের লাইফস্টাইল এবং রান্নার ছবি শেয়ার করতে পারেন। আল্লাহ আপনাদের সবাইকে সহি সালামতে রাখুন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ অ্যান্ড কিপ ওয়াচিং ভোজন বিলাস বাই আলাইসা। বাই।